মা গো মা, আমি পারিনে তোর সাথে, জানিস তো। গাঁ থেকে তোরা এমন হাবাগোবা এসেছিস, মায়েরই বিশ্বাস হয় না মেয়ে লোক এমনই গরু ছাগলের মতন মোকা হয়। তোর রোজগারে খাচ্ছে মানুষটা, উঠতে বসতে তোকেই লাতিগুতো মারছে, তবু তুই আটা সেচার মতো লটকে রয়েছিস ওটার সাথে। সব হাতে তুলে দিস কেন? টাকা পয়সা কিছু লুকিয়ে রাখতে পারিস না? কই লুকামো, টের পাইলে মায়েরা ফেলাইব। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম সংঘাত। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বিন্দের মা তার খড়ের ঘরের সামনের সরু বারান্দাটুকুর ঘেরা দিকে তাদের আশ্রয় দিয়েছিল। ঘরে ঢুকবার দরজা বারান্দার মাঝামাঝি, তার এদিকের অংশটা ঘেরা, ওদিকটা ফাঁকা। চালাটা বারান্দার উপরে নেমে এসেছে, কোমর বাঁকিয়ে নিচু হয়ে বারান্দায় উঠতে হয়। বারান্দার 3 হাত চওড়া ও হাত 5 লম্বা হয়ে ঘেরা অংশটুকুর ভাড়া 2 টাকা। বাচ্চাটাকে ধরে তারা 3টি মোটে প্রাণী, তাদের নড়তে চড়তে কষ্ট হয়। বিন্দের মা তাদের আশ্রয় দিয়ে বলেছিল, এমনি এমনি থাকো, কাজকর্ম জুটিয়ে নাও, তারপর 2 টাকা ভাড়া দিও। মাসে 2 টাকার বেশি চাইব না আমি। গাছতলা ছাড়া গতি ছিল না তখন তাদের। কত ভালো লেগেছিল বিন্দের মার কথাগুলি। দুবাড়িতে বিন্দের মা শৈলর কাজ জুটিয়ে দিয়েছে। কত ভালো মানুষ মনে হয়েছে তাকে। মাসকাবার বেতন পেয়ে আজ এই আধার ঘুপচিটুকুর জন্য 2 টাকা দিতে গাটা চটচড় করে শৈলর। ছেলেকোলে দুবাড়িতে খেটে কত কষ্টে রোজগার করা কটা টাকা, জীবনে নিজে খেটে প্রথম রোজগার। মাখনের এখনো কাজ জোটেনি। এই সামান্য কটা টাকা থেকে ঘর ভাড়া দিলে তারা খাবে কি? শৈল বলে, মানুষটা একটা কাম জুটাইয়া নি, তারপর থেকে ভাড়া নিও। কয়টা টাকা পাইছি, ভাড়া দিলে থাকবো কি? বিন্দির মা গালে হাত দিয়ে বলে, কাজ না জুটিয়ে দিলে ও টাকাটাও পেতি। 2 টাকা ভাড়া দেবে, তার বায়না কত? চাষির মেয়ে শৈল ফোঁস করে ওঠে, বায়না কিসের? ভাড়া দিও না কইছে? দাও, টাকা মিটাইয়া দাও তো। মাইনে এনে মাখনের হাতে তুলে দিতে হয়েছে শৈলকে। সে স্বামী, তারও মালিক, তার রোজগারেরও মালিক। টাকা হাতে নিয়ে গুনে দেখে চোখ পাকিয়ে মাখন বলেছিল, টাকা লুকাইছস? বড় দলানে 12 টাকা না, বাইর কর 3 টাকা। মরণ আমার, কবে কামে লাগছি খেয়াল আছে? তা বটে, ও বাড়িতে পুরো মাসের মাইনে শৈলর পাওয়ার কথা নয়। মাখন 2 1 টাকার নোট ছুঁড়ে দেয় বিন্দের মার দিকে। নোট 2 ফরফর করে উড়ে মাটিতে পড়ে। কুড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে তাদের দিকে তাকায় বিন্দের মা। পেট ভরে খেতে জোটে না, দয়া করে থাকতে দিয়েছি তেজ কত। তবু যদি মিনসের নিজের রোজগার হতো, বউয়ের ঝিগিরির টাকায় ঘরে বসে না খেত। চাল ঝাড়ার বাড়তি কাজ করে শৈল, কিছু খুদ এনেছে। মাখন বলে, খুদ থইয়া দে, 100 চাল আর কিছু মাছ নিয়ে আসি, কতকাল মাছ খাই না। আলাপাথারি খরচ কইর না, কাইল পরশু ও ঘরের বেতন পাবি না, সারাটা মাস চালানো লাগবো না। মাখন নির্বিচারে হেসে বলে, তুই ভাবছিস কি আমি কাম করু না? খাইটা খামু, ডর কিসের? শৈলর একখানা শাড়ি 2 খণ্ড করে সে লুঙ্গির মতো পরে, কাঁধে ময়লা দুর্গন্ধ গামছা। শৈলর মোটে একখানা কাপড় সম্বল। সারা দিন পরে, লোকের বাড়ি কাজ করে, রাঁধে বাড়ে, সবই করে। রাত্রে শোয়ার আগে গা ধুয়ে ছেঁড়া ন্যাকড়া গায়ে জড়িয়ে
কাপড়খানা কেচে মেলে দেয়। মাটির একটা হাঁড়ি আর ছোট একটা কড়াই ছাড়া বাসনপত্র কিছুই নেই, একটা উনান পর্যন্ত নেই। কাজ সেরে এসে বিন্দের মার রান্না শেষ হলে তার উনানে ভাত বা খুদ সিদ্ধ করে নিতে হয়। কিছু কয়লা ধরা হয়েছে। পূজার সময় দুবাড়ি থেকে সে দুখানা শাড়ি পাবে। সে পর্যন্ত নয়, এভাবেই চালিয়ে যাবে কোনো মতে। কিন্তু কি দুরন্ত, কি ভয়ানক এই পেটের খিদে! বিন্দের মা এত কোটি ভাত খায় ভাজা ব্যঞ্জন দিয়ে, আর হাঁ করে শহরে নবাগতদের 2টি কাঁচা লঙ্কা দিয়ে 1 কাঁড়ি ভাত কোঁতকোঁত করে গিলে ফেলার কসরত চেয়ে দেখে। রেশনের চাল আনে, 2 দিনে 3 বার 4 বার করে খেয়ে শেষ করে দেয়। আটা কোনখান দিয়ে কিভাবে শেষ হয়ে যায় টের পায় না। তারপর চলে এবেলা আতপেটা, ওবেলা সিকিপেটা, সেবেলা উপোস, চাল ধার করার চেষ্টা এবং শৈলর বাড়তি কাজ করে আনা খুঁতটুকু দিয়ে কোনো রকমে দিন কাটানো। বিন্দের মা অন্যদের কাছে বলে, ছি ছি, রাম রাম, মাগো মা, এমন পেটুক, এমন বেহিসেবি, আর কি নোংরা বাবা! মদ্যমাগি কেউ কি ঘাট করে কাপড় ছাড়বে? ছাড়বে কি? থাকলে তো ছাড়বে। সম্বল তো ওই পরনের ন্যাকড়াটুকু। হাড্ডিসার পেটমোটা 5 বছরের বাচ্চাটা ছাড়া একদণ্ডে জগৎ অন্ধকার হয়ে আসে শৈলর। তবুও ওর জন্যই প্রাণ তার অতিষ্ঠ হয়ে উঠেছে। ওকে নিয়ে কাজে যেতে হয়। ঘর ধোয়া, বাসন মাজা, উনান নিকানো, সব কাজ করতে করতে সর্বদা সামলাতে হয়। খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে নজর দিলে, ঘরে গেলে বাড়ির মানুষ বিরক্ত হয়, গজগজ করে। মাখনের কাজ নেই, কিন্তু বাচ্চাটাকে রাখতে সে রাজি নয়। বলে, তোর ওলারে নিয়া থাকুম, কামের খোঁজে যাবো না। বাড়ি ফিরে শৈল দেখে সে চিত হয়ে কাঁথায় শুয়ে আছে। শুনে বাড়ির বাইরে সে যায়নি একবারও। ঝগড়া করলে মাখন মুখ খিচিয়ে বলে, বুঝছি বুঝছি সব, তোর মতলব খারাপ। কেন ওলারে নিয়া কেউ কাম করে না? সুবিধা হয় না বুঝি পীড়িতকরণের? বাচ্চাটাকে দড়াম করে ফেলে শৈল মুখ খোলে। বিন্দের মা কান পেতে শোনে। অনেক কটু কথা শৈল বলে, কিন্তু মাখন যে বসে বসে তার রোজগারে খাচ্ছে এ কথাটা একবার একটু ইঙ্গিতেও উল্লেখ করে না। মাখন বলে যে সে সব জানে। বিন্দের মাই তাকে বলে দিয়েছে খোকাকে তার সঙ্গে দিয়ে কাজে পাঠাতে। একলা তাকে কাজে যেতে বারণ করেছে। বিন্দের মা সামনে এসে বলে, এই, ও কথা তোকে কখন বললাম রে মুখ পোড়া? হ্যাঁ, ভালো চাইলে উনি মন্দ বোঝেন। আমি বললাম মায়ের ছেলে মায়ের সাথে থাকবে, কাজে যাক, আসে যে চুলোতেই যাক। মরদ মানুষের কি ছেলে আগলে বসে থাকলে চলবে? কাজ খুঁজতে মন নেই, মন নামে উল্টো গাইছেন। মাখন চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। বিন্দের মা খনখনিয়ে বলে, চোখ রাঙাচ্ছে, চোখ রাঙাচ্ছে। আরে আমার বেটা ছেলে বউয়ের রোজগারে বসে খায়, লজ্জাও নেই। মাখন ফিরে আসে চাল নিয়ে, তরকারি নিয়ে, শিশি ভরা তেল নিয়ে, আর 1.5 পো গলদা চিংড়ি নিয়ে। ক্ষণিকের জন্যে লোভাতুর দৃষ্টিতে চেয়ে শৈল চাঙ্গা হয়ে ওঠে। তারপর বিমর্ষ বিরস মুখে বলে, কয় টাকা সয়দা করছো? তারিয়া তোর কাম কি? বিন্দের মা একবার উঁকি দিতে এসে গালে হাত দিয়ে ফিরে যায়। তার রান্না শেষ হলে তোলা উনানটি বারান্দায় এনে 2টি কয়লা দিয়ে গোমড়া মুখে শৈল নিজের রান্না শুরু করে। এতটুকু উৎসাহ আছে বলে মনে হয় না। মাখন বলে, আজ যদি আমি ভাত খাইছি। শৈল মাছ ভাজতে ভাজতে মুখ ফিরিয়ে একগাল হেসে বলে, না খাইলা? আমি একাই খাইয়া শেষ করুম। খোকার আমি কতকাল পরে আইজ ইসা মাছ খামো। সুতরাং রান্না হলে মাখন গোগ্রাসে 1 থালা ভাত খায় ঝিঙা কুমড়োর তরকারি আর গলদা চিংড়ির ঝোল দিয়ে। 14 আনা সের দরে কেনা 1.5 সের চাল।
শৈল অর্ধেক চালের ভাত রেঁধেছিল, তবু মাখন আর ছেলেকে খাইয়ে তার পেট মনের মতো ভরল না। শৈল একরকম চাইতে না চাইতে দুবাড়িতে ঠিকে ঝির কাজ পেয়ে গেছে। বাচ্চাটা না থাকলে এবং ইচ্ছে থাকলে আরও এক বাড়িতে কাজ সে জোটাতে পারে, কিন্তু মাখনের কাজ জোটানো অত সহজ নয়। কোন কাজ জুটিয়ে নেবে তাই তার ঠিক নেই। চাষা মানুষ চাষ করা ছাড়া কোনো কাজ জানে না। চাষির মেয়ে চাষির বউ বলেই শৈল ঘরকন্যার কাজে পাকা। রেশনের ধুলো কাঁকর মেশানো চাল আর গমকে কুলো দিয়ে ঝেড়ে নেওয়ার কাজেও সে পটু। শৈল দুবাড়িতে নিয়মিত বাসন মাজার কাজ করে। 4-5 বাড়ির গিন্নিরা তাকে ডাকিয়ে তাকে দিয়ে কয়লার গুঁড়ো, গোবর আর মাটি মেশানো গুল তৈরি করিয়ে নেয়। চাল বা নগদ পয়সা মজুরি হিসেবে দেয়। কেউ কেউ মজুরি হিসেবে একবেলার খাওয়াটাই দেয়। বড় খিদে শৈলর। মাছ, ডাল, ভাজা, তরকারি আশা করে সে মহোৎসাহে কাজ করে দেয়। খেতে বসে সে টের পায় বাবুদেরও খাওয়া দাওয়ার বড় দুর্দশা। যাই হোক, ভালো জিনিস না পাক, খানিকটা ডাল আর খানিকটা তরকারি দিয়ে সপুত্র পেট ভরানোর মতো ভাত তো সে পায়। খিদে কি অত বাজবিছার মানে? নুন কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা ভাত পেলে সে বলতে যায়। ঝঞ্ঝাট বাঁধায় মাখন। তেড়ে বলে, কিরে, এত দেরি কেন? কোন কাম কইরা আইলা তুই, হ্যাঁ, যে এত দেরি হইল? কি বা কথা ক, ঘরের মাইনসেরে খাওয়াইয়া তবে আমারে দিছে না। দুপুরে বিন্দের মা শৈলকে ডাকে, বলে, আয়, হাড় হাবাতে বোকা মেয়ে, চুল বেঁধে দি। খেতে মরবি বলে চুলটাও বাঁধবি নে। ওহ, কি কুক্ষণে যে তোকে দেখে আমার মায়া বসেছিল রে। আয় আয়, কামে যাও না? যাবি যাবি, সাত তাড়াতাড়ি কাজে যেতে অত তড়বড়াস নে তো। দেরি টেরি করে যাবি মাঝে মধ্যে, যত খাটবি তত পেয়ে বসবে যে ওরা। আরে না খাটিয়ে কেউ তোকে একটা বাড়তি পয়সা দেয় বল দেখি? হ্যাঁ, বাসি ভাত নর্দমায় ফেলে দেবে, তবু তোকে দেবে না। দিয়েছে কেউ কোনোদিন? কেন দিব না? দয়া মায়া নাই মাইনসের? 3 তলা বাড়ির মাঝের তলার উনি? ও, ওই ফর্সা মোটা সুন্দরী মাগিটা? হো, উনি আমারে ডাইকা নিয়ে আলাপ করেন, কোনো কাম করান না। গা হাত পা টিপা দেই, ঘামাসি মারি, উসা পেটটারে দয়লা ময়লা দি। বিন্দের মা মুচকি মুচকি হাসে, বলে, না লো ছুড়ি, ফর্সা মোটা সুন্দরী বউটা তোকে মোটেই খাটায় না। 1/2 ঘন্টা 1 ঘন্টা তোকে নিয়ে শুধু গা টেপায়, পা টেপায় আর ঘামাচি মারিয়ে নেয় না, একটু আদর চেয়ে নেয় বই তো না। তারপর আদর করে গলার হাতটা খুলে তোর গলায় পরিয়ে দেয়, তাই তো? তা না দিক, শৈলর ছেলেকে 2-1টা লজেন্স চকলেট তো দেয়, শৈলকে 2-4 আনা পয়সা তো দেয়, ভরসা তো দেয় যে রাত দিন খাওয়া পড়ার চাকুরি নিয়ে থাকতে চাইলেই শৈলকে সে রাখবে। কিন্তু উপায় কি? মাখনের জন্যে তো সেটা হওয়ার নয়। মা গো মা, আমি পারি নে তোর সাথে, জানিস তো। গাঁ থেকে তোরা এমন হাবাগোবা এসেছিস, মায়েরই বিশ্বাস হয় না মেয়ে লোক এমনই গরু ছাগলের মতন মোকা হয়। তোর রোজগারে খাচ্ছে মানুষটা, উঠতে বসতে তোকেই লাতিগুতো মারছে, তবু তুই আটা সেচার মতো লোটকে রয়েছিস ওটার সাথে। সব হাতে তুলে দিস কেন? টাকা পয়সা কিছু লুকিয়ে রাখতে পারিস না? কই লুকামো? টের পাইলে মায়েরা ফেলাইব। তুই করবি রোজগার আর তোকেই মেরে ফেলবে। থাকিস কেন অমন লোকের সঙ্গে? রাম রাম, অমন কথা কইও না গো, তেমন মানুষ না আমি। মাখন বেশ খানিকটা বেহিসেবি, বেপরোয়া এবং রকচটা মানুষ, সেই সঙ্গে স্বার্থপর। এই সমস্তই সহ্য হয় শৈলর, কিন্তু দিন দিন অসহ্য হয়ে উঠছে তার সন্দেহ করা রোগটা।
যুক্তি তর্ক কিছুই সে বোঝে না। প্রায় সে জানতে চায় কি এমন কাজ শৈল করে তার কেন ফিরতে দেরি হয়। রেশন আনার পয়সা নেই। বিন্দের মার পরামর্শে মাখন নিজেই তাকে মাইনের 2 টাকা আগাম চেয়ে আনতে বলে। শৈল টাকা এনে দিলে সেই বলে, সাউন মাত্র টাকা দেয়, বাবুর লগে খুব খাতির না। কাজ খোঁজার নামে বেরিয়ে গিয়ে আচমকা মাখন ফিরে আসে। তাড়াতাড়ি ফিরে আইলা। আইলাম কেন, অসুবিধা হয়েছে নাকি তোর? কেউ আসবো নাকি? একদিন একটু উৎসাহের সঙ্গে কাজের খোঁজে যায়, তো কয়েকদিন ঘর ছেড়ে বেরোবার নাম করে না। শৈল জানতে পারে সে কাজে গেলে মাখন বেরোয়, এদিক ওদিক ঘোরাফেরা করে। কাজ সেরে তার ঘরে ফেরার সময় ফিরে আসে। শৈল অনুযোগ করলে মাখন রেগে আগুন হয়ে ওঠে। তাকে ঘর থেকে তাড়াবার এত আগ্রহ কেন? কাজে গিয়ে কার সাথে কি বজ্জাতি করে কে জানে? তাকে তাড়িয়ে ঘরেও বজ্জাতির স্বাদ। তুই আরো টাকা পাস, কোথায় লুকাইয়া রাখছিস? ক আমারে। প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। মাখন ধাক্কা দিয়ে শৈলকে ফেলে দেয়। শৈল বসে বসে চোখে আঁচল দিয়ে কাঁদে। বিন্দের মা কুটিল হিসেবে চোখে তাদের কলহ লক্ষ্য করে যায়। বউ আর বাচ্চা দুজনের কান্না অসহ্য ঠেকায় বাচ্চাটার গালে একটা চড় বসিয়ে মাখন বেরিয়ে যায়। বিন্দের মা এসে কাছে বসে গভীর সহানুভূতির সঙ্গে বলে, কি পাষণ্ড বজ্জাত মানুষ মাগো, এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলে? বাবা, এইটুকু বাচ্চার গালে ও তো জোরে চড় বসালে আবার। তোকেও বলি বাঁচা, কেন এত সহ্য করিস? যত সইবি তত বেড়ে যাবে, আমি বলে দিলুম। আমি হলে বাপু লাথি মেরে খেয়ে দিয়ে দিতাম। নিজে তুই রোজগার করিস, তোর ভাব নাকি? শৈল চোখ মুছতে মুছতে বলে, আমি যাবো গিয়া। বিন্দের মা খুশি হয়ে বলে, তাই যা, তাই যা, আমি তোকে ঘর ঠিক করে দেবো, বুঝেছিস? শৈল কাজে যাওয়ার আগেই মাখন ফিরে আসে। শৈল কাজে গেলে বিন্দের মা মাখনের কাছে গভীর আফসোস জানিয়ে বলে, এ হলো কলিকাল, বুঝেছ? কি করবে বলো? এদিকে তোমার কাজ নেই, আর ওদিকে ঝুড়ি পেয়েছে পয়সা কামানোর সোয়াদ। শুধু বাসন মাজার পয়সায় কি মন উঠবে ওর? তোমার 7 দিকে ওকে ঠেকিয়ে রাখবে, আজ বাদে কাল দেখবে কার সাথে ভেগেছে। খুন কইরা ফেলুম। বিন্দের মা মুখ বেঁকিয়ে ভেঙচি দিয়ে বলে, খুন কইরা ফেলুম? আরে আমার মরদ রে, বোকা হবা কোথাকার। এটা বুঝি তোর সেই পাড়াকা পেয়েছিস যে খুশি হলে খুন করবি? এ হলো বাবা খাস কলকাতা শহর। কোথায় তলিয়ে যাবে মানুষের ভিড়ে, এই জীবনে আর খোঁজ পাবি ভেবেছিস? গুম খেয়ে রক্তবর্ণ চোখ মেলে মাখন বসে থাকে। নিজের অসহায় নিরুপায় অবস্থাটা সে মর্মে মর্মে অনুভব করেছে টের পেতে বিন্দের মার আর বাকি থাকে না। সে গুজগাছ ফিসফাস করে মাখনকে বোঝাতে থাকে সংসারের হালচাল, রীতিনীতি। তার মতে খুব সোজা নীতি। মাখনের মতো অবস্থায় যে পড়েছে তার কাছে অতি সুবোধ্য। পয়সা রোজগার করতে বেরিয়েছে যে মেয়ে ছেলে, বাসন মাজা ছাড়াও অন্য উপায় বাড়তি রোজগার সে করবেই করবে। শ্রী ভগবানেরও সাধ্য নেই তাকে ঠেকিয়ে রাখে। এভাবে চললে 2 দিন বাদে শৈল তাকে ছেড়ে যাবেই, তার অন্যথা নেই। তার চেয়ে শৈলও হাতে থাকে, তার বাড়তি রোজগারও হয়, সেটা ভোগ করতেও পারে মাখন। এ ব্যবস্থা কি ভালো নয় সব দিক দিয়ে? মাখন চুপচাপ শুনে যায়, কিছু বলে না। তার মুখ আর চোখের চাউনি দেখে বিন্দের মাই হঠাৎ একসময় থেমে যায়। কে জানে কিরকম মতিগতি এইসব গোয়ার রাগী মানুষের। শৈল রেহাই পাওয়ার উপায় খোঁজে।
যেমন তেমন উপায় নয়, সদুপায়, যাতে মাথা বিগড়ানো মানুষটার হাত থেকে সে রেহাই পাবে, অথচ সন্দেহের জ্বালায় জ্বললেও মানুষটার মধ্যে সেটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবার কারণ ঘটবে না। কোনো ভদ্র পরিবারে খাওয়া পড়া দিনরাত্রির কাজ পেলেই সবচেয়ে ভালো হয়। শৈল এরকম কাজ খোঁজে। 3 তলা বাড়ির ফর্সা মোটা গিন্নি বলে, তোর ছেলে না থাকলে আমি তোকে রাখতাম। ছেলের ঝঞ্ঝাট কে পোয়াবে বাবা? আমারে রাখেন, পোলারে দিদিমার কাছে থুয়ে আসুম। বেশ, পয়লা থেকে কাজে লাগিস তাহলে। বাচ্চাটাকে ছেড়ে থাকতে মরে যাবে শৈল, কিন্তু উপায় কি? মাখনের মাথা খারাপ হয়ে গেছে, এর সঙ্গে আর বাস করা যায় না। সেদিন ঠিকই কাজ সেরে ঘরে ফিরে দেখে তাদের কাঁথাকানি হাঁড়ি কড়াই ওপাশের চালার ছোট একটি ঘরে সরানো হয়েছে। এই নিচু চালার খুদে খুদে ঘরগুলিও বিন্দের মা ভাড়া দেয়। এই ছোট ঘরখানাই খালি ছিল। বিন্দের মা একগাল হেসে বলে, তোর কপাল ফিরেছিল, আমার ছেলে তোর মিনসেকে একটা কাজ জুটিয়ে দিয়েছে। মাখন ঘরে ছিল না, সকালবেলা বিন্দের সঙ্গে কারখানার কাজে ভর্তি হতে গেছে। শৈলুর মুখে হাসি ফোটে না। কাজ পেয়েছে, নিজে খেটে রোজগার করবে, কিন্তু মতিগতি কি বদলাবে মানুষটার? মেজাজ নরম হবে? সারাদিন বাইরে থাকবে মাখন, সন্দেহের বিষে আরও সে জর্জরিত হবে। বিন্দের মা বলে, তোর সুদিন এসেছে, আয় আয়, তেল দিয়ে চুল বেঁধে দি, আয় আয়। চুল বাইধা কাম নাই, ঘরের ভাড়া নিবা কত? যা দিবি তাই নেব, তোরা কি আমার পর বল? কি করে হঠাৎ তারা এত বেশি আপন হয়ে গেল বিন্দের মার, শৈল বুঝতে পারে না। বুঝেই বা কি হবে? আর মোটে কটা দিন সে এখানে থাকবে। বিকালে শ্রান্ত মাখন ফিরে আসে, লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খায়, কথাবার্তা বিশেষ বলে না। শৈল চুপ করে থাকে। খানিক পরে মাখন ব্যঙ্গের সুরে জিজ্ঞাসা করে, কি হইল মহারানী, কিছু জিগান না যে? কি জিগামো? মাখন গুম খেয়ে থাকে। বিন্দের মা মাখনকে আড়ালে ডেকে বলে, আমি তো বাপু পারলাম না, তুমি বলে দাও চুলে একটু তেল দি, সাবানটা আমার মেয়েকে একটু সাফ সুতরো হোক। বলবো। পরদিন খুব সকালে কাজে বেরোবার আগেই বিন্দের দোকান থেকে তেল আর সাবান কিনে এনে মাখন চোখ পাকিয়ে বলে, চুলে তেল দিবি, সাবান মাইখা স্নান করবি, ভূত সাইজা থাকলে ভালো হইব না কইলাম। শৈল চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ব্যাপারটা কি কত শুনি? ব্যাপার আবার কি? ব্যাপার কিছুই না। কাজে লেগেই অদ্ভুতভাবে বদলে গিয়েছে মাখন। মেজাজ বদলায়নি, বরং আরও রুক্ষ হয়েছে। কথায় কথায় চটে উঠে গাল দেয়, মারতে আসে। যতক্ষণ ঘরে থাকে গুম খেয়ে থাকে। মাঝে মাঝে তীব্র বিদ্বেষের দৃষ্টিতে শৈলটিকে তাকায়, কিন্তু সন্দেহ করে না, একেবারেই না। ছুটির দিন এক বাড়িতে গুল দিয়ে ফিরতে অনেক বেলা হল। মাখন একবার জিজ্ঞাসাও করল না তার দেরি কেন। এক অজানা আতঙ্কে শৈলর বুক কেঁপে ওঠে। এ ঘরে উঠে আসার দিন 4 পরে একদিন সন্ধ্যার পর বিন্দের মা মাখনকে ডেকে বলে, শোনো শোনো, এই কাপড়খানা পরিয়ে পাঠিয়ে দাও, বুঝেছ? দিনের বেলা দেখে গেছে, পছন্দ হয়েছে। এ নাও তোমার ভাগের টাকা। মাখন এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আই যাইব না, হাঙ্গামা করব। আর কিছু না থাক, মাগির তেজ আছে 16 আনা, আর কয়দিন যাক, বুঝাইয়া রাজি করামু। বিন্দের মা বলে, হ্যাঁ মরণ, এর আর বোঝানোর কি আছে? হ্যাঁ, গোলমাল করে তো 2 গাল লাগিয়ে দিবি। তুমি বুঝবা না, বড় তেজ মাগির।
মাসের শেষ তারিখ। পরদিন শৈল নতুন কাজে লাগবে। ভোরে উঠেই ছেলেকে মার কাছে রেখে আসতে যাবে। রাত্রে শৈল ভাবে, আজ মাখনকে জানাবে না একেবারে সকালে জানিয়ে বিদায় নেবে। এখন জানালে যদি হাঙ্গামা করে। মাখন জিজ্ঞাসা করে, কিরে, এপাশ ওপাশ করস যে, ঘুম আসে না? না। মাখন খানিক চুপ করে থাকে। তারপর শৈলকে কাছে টেনে বলে, শোন, কাইল আমরা অন্য ঘরে উঠা যামু, বুঝলি? কেন, এখানে থাকুম না? বিন্দের মা বড় পাজি বজ্জাত মানুষ। যতই তার পক্ষ টানুক আর তাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে নানা পরামর্শ দিক, শৈলর কি আর জানতে বাকি ছিল যে বিন্দের মা পাজি বজ্জাত মানুষ? তার সঙ্গে হঠাৎ মাখনের খাতির জমতে দেখে আর তাকে তেল সাবান মাখিয়ে ভালো কাপড় পরাবার ঝোঁক চাপতে দেখে এটাও শৈল আঁচ করেছিল যে তাকে ফাঁসাবার একটা চক্রান্ত চলছে তলে তলে। কিন্তু মাখনের দিকটা সে বুঝে উঠতে পারছিল না। বিন্দের মার খারাপ মতলব থাক, মাখন নিশ্চয়ই জেনে শুনে তার মতলবে সায় দেয়নি। বিন্দের মা নিশ্চয়ই তাকে ভুলিয়ে ফাঁদে ফেলেছে। নইলে তাকে মিথ্যা সন্দেহ করেই যে মানুষটার এত জ্বালা, সে কখনো জেনে শুনে বিন্দের মার বজ্জাতিতে সায় দিতে পারে? মাখনের কথা শুনে ভয় ভাবনার একটা পাহাড় যেন নেমে যায়। হালকা হয়ে যায় শৈলর দেহ মন। সে ভাবে, মাখন তবে ধরে ফেলেছে বিন্দের মার আসল মতলব। আর মাখন ভাবে, ভাগ্যে শৈল টের পায়নি। মরিয়া হয়ে বিন্দের মার পরামর্শে কি কাজ করতে যাচ্ছিল। ভাগ্যে বিগড়ানো মাথাটা তার ঠিক হতে আরম্ভ করেছিল একটা কাজ পেয়েই। শৈল বলে, কাল থেকে আমি খাওয়া পড়ার কামে লাগুম, রাত দিন থাকুম। কেন? সন্দেহ করবা মারবা, তোমার লগে থাকুম না। মাখন খানিক ভেবেচিন্তে বলে, ঠিক কইছস, আমার মাথাটা বিগড়াইয়া গেছিল। কেন এমন হইল কিছুই বুঝলাম না। না, আর সন্দেহ করুম না। করবা না? না, এই তোর গা ছুঁইয়া কইলাম। সুতরাং শৈলর আর ফর্সা মোটা গিন্নির বাড়ি কাজ করা হল না। অন্য পাড়ায় একটা ঘর নিয়ে তারা থাকে। দুবাড়িতে শৈল ঠিকই কাজ করে। সকালে রান্না হয় না, রাত্রে জল ঢালা ভাত খেয়ে মাখন কলে খাটতে যায়। মাখনের বিগড়ানো মাথাটা কিসে সারল সে নিজেও বোঝে না, শৈলও বোঝে না। আর রাজি হয়ে গিয়েও মাখনের মাথাটা কেন বিগড়ে গেল এটা বোঝে না বিন্দে আর বিন্দের মা। না বুঝলেও নেমুখারাম বজ্জাতটাকে কাজ জুটিয়ে দেওয়ার জন্য মায়ে পয়ে আফসোস করে। কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।